আমাদের পশ্চিম বাংলায় এক বাংলা এবং জোর বাংলা মন্দির বিভিন্ন জায়গায় দেখা যায় এবং সেটা বেশ কয়েকটি রয়েছে, কিন্তু চার বাংলা মন্দির শুধুমাত্র একটি রয়েছে, আর সেটা আমাদের এই মুর্শিদাবাদ। Hawa Mahal is a 5-story building in Jaipur, Rajasthan. তো বন্ধুরা, এখন আমি রয়েছি অষ্টমতম মুর্শিদাবাদ ঐতিহাসিক উৎসবে। এই ঐতিহাসিক উৎসবে বিভিন্ন স্কুল কলেজ ভিত্তিক ঐতিহাসিক মডেল তৈরির প্রতিযোগিতা করা হয়েছে এবং সেগুলি প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। আমাদের শহরের মূল আকর্ষণ যেহেতু হাজারদুয়ারি, তাই আমরা হাজারদুয়ারি প্রাসাদ সহ নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, পরিঘর অর্থাৎ সমগ্র হাজারদুয়ারি চত্বরটিকে আমাদের মডেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মডেল রয়েছে ঐতিহাসিক ভিত্তিক। তো চলুন সেই মডেলগুলিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এই মডেলটি আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছি। এটি রানী ভবানী, নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন। বাংলা এবং মুর্শিদাবাদ এবং আমাদের ভারতবর্ষ এবং আমাদের বাংলাদেশ ভাগ হওয়ার আগে তিনি এটি তৈরি করেন। তখন 1755 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই চার বাংলা মন্দিরটি স্থাপন করেছিলেন। তিনিই ছিলেন আসলে নাটোরের রানী, কিন্তু তিনি যখন আমাদের মুর্শিদাবাদে একবার আসেন তখন তাদের এই জায়গাটি খুব পছন্দ হয় তার, এবং তিনি ভাবেন যে এখানে তিনি তার বাকি যে জীবন সেটাকে তিনি এখানেই তিনি থাকবেন। তো রানীর আদেশে এই মন্দিরটি প্রায় 1960 সালের দিকে 1760 সালের দিকে এখানে তৈরি করা হয়েছিল। এই যে মডেলটি রয়েছে এটি প্রথমত একচালা মন্দির এবং প্রত্যেকটি মন্দির হচ্ছে একটি করে বাংলা। আমাদের যেহেতু এখানে 4টি মন্দির আছে, তাই জন্য এই মন্দিরটির নাম চার বাংলা রাখা হয়েছিল। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বাঁকা কার্নিশ যুক্ত ছাদ। ফলে কি হতো, যখন বৃষ্টি হতো সেই বৃষ্টির জলটা এখানে জমতে পারত না। এভাবেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আমাদের পশ্চিম বাংলায় এক বাংলা এবং জোর বাংলা মন্দির বিভিন্ন জায়গায় দেখা যায় এবং সেটা বেশ কয়েকটি রয়েছে, কিন্তু চার বাংলা মন্দির শুধুমাত্র একটি রয়েছে, আর সেটি আমাদের এই মুর্শিদাবাদে। সে কারণেই এটা আমরা তৈরি করেছি। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটি আমাদের উত্তরের যে দক্ষিণমুখী মন্দিরটি, সেখানে রয়েছে সব থেকে বেশি আর সব থেকে সুন্দর ভাস্কর্যের কাজ, এবং পূর্বের মন্দিরটিতে তুলনামূলকভাবে কম ভাস্কর্যের কাজ রয়েছে। কিন্তু তার ঠিক পাশে বাঁদিকের দেওয়ালে রয়েছে একটি ধারণাতে শিবের ভাস্কর্যের কাজ। বাকি 3টি মন্দিরের রয়েছে পোড়ামাটির কাজ এবং পূর্বের মন্দিরে রয়েছে চুনসর্গির কাজ। রানী ভবানী সেই সময়কালে একজন জমিদারি বংশের মানুষ ছিলেন। তার স্বামী যখন মারা যায় তখন তিনি ভাবতেও পারেনি যে এত বড় জমিদারি ব্যবসার সামলানোর দায়িত্বটা কে নেবে। তখন তিনি সেই যুগে একজন নারী হয়ে এই জমিদারির দায়িত্ব সামলান। তার 2 পুত্র এবং একটি কন্যা সন্তান ছিল। দুর্ভাগ্যবশত তার 2 পুত্র সন্তান মারা যায়। তখন তিনি আবারও চিন্তিত হয়ে পড়েন যে তারপরে এই জমিদারি কে সামলাবে। তখন তিনি রামকৃষ্ণকে দত্তক নেন এবং 1802 খ্রিস্টাব্দে রানী মারা যাওয়ার পরে তার দত্তক পুত্র রামকৃষ্ণই এই মন্দিরের দায়ভার সামলেছিলেন। আমাদের এই যে মডেলটি রয়েছে এটা আমরা প্রধানত থার্মোকল দিয়ে তৈরি করেছি, এবং তার উপরে যে কালারগুলো রয়েছে সেগুলো আমরা এলামাটি ইউজ করেছি, চারকোল ইউজ করেছি, খড়িমাটি ইউজ করেছি, বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে। এবং এই যে কাজগুলো রয়েছে ভাস্কর্যের কাজ, সেগুলো আমরা মূলত তৈরি করেছি হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে। বাকি আমরা সিমেন্ট কিছু কাজ এখানে আমরা ইউজ করে এই মডেলটি আপনাদের সামনে সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করি। নমস্কার, আমরা লালবাগ সিংহা স্কুলের ছাত্র। আমরা সবাই লালবাগ থেকে এসেছি। আমাদের শহরের মূল আকর্ষণ যেহেতু হাজারদুয়ারি, তাই আমরা হাজারদুয়ারি প্রাসাদ সহ নিজামত ইমামবাড়া, মদিনা মসজিদ, পরিঘর অর্থাৎ সমগ্র হাজারদুয়ারি চত্বরটিকে আমাদের মডেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের এই মডেলটি প্রস্তুতের ক্ষেত্রে আমরা মূলত ফোকাস করেছি পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারে। যে সমস্ত উপাদান পরিবেশের ক্ষতি করে, যেমন থার্মোকল, প্লাস্টিক, সেগুলি আমরা মূলত বর্জন করেছি এবং খুবই কম ব্যবহারের চেষ্টা করেছি। প্রথমে বলা যায় হাজারদুয়ারি প্রসঙ্গে। হাজারদুয়ারিটি 1829 সালে নবাব নাজিম হুমায়ুন যার আমলে তৈরি করা হয়। ব্রিটিশ স্থপতি কর্নেল ডানকান ম্যাকলিয়ারের তত্ত্বাবধানে এটি তৈরি হয় এবং এটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 8 বছর। 1837 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। এটি হলো ইন্দো ইউরোপীয় স্থাপত্য শিল্পের একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। ভারতীয় শিল্পরীতির সঙ্গে পাশ্চাত্য শিল্পরীতির অপূর্ব মেলবন্ধন ঘটে হাজারদুয়ারির ক্ষেত্রে। 424 ফুট লম্বা এবং 200 ফুট চওড়া ও 80 ফুট উচ্চতা বিশিষ্ট এই 3তলা বিল্ডিংটি একতলায় রয়েছে অস্ত্রাগার, অফিস এবং রেকর্ড রুম। অস্ত্রাগারে আমরা দেখতে পাই প্রায় 2700-এরও বেশি অস্ত্রের উপস্থিতি, যার মধ্যে অন্যতম আকর্ষণ হলো সিরাজদৌল্লাহকে মোহাম্মদী বেগ যে ছুরিটি হত্যা করেছিলেন সেই ছুরিটি। দ্বিতীয় দোতলায় রয়েছে আর্ট গ্যালারি এবং লাইব্রেরি। আর্ট গ্যালারিতে বিভিন্ন নবাব সহ ব্রিটিশ গভর্নর জেনারেলের প্রতিকৃতি আমরা দেখতে পাই, এবং লাইব্রেরিতে রয়েছে বহু ঐতিহাসিক গ্রন্থ এবং পুঁথি সংরক্ষিত অবস্থায়। তৃতীয় তলায় আমরা দেখতে পাই নবাব এবং বেগমদের শয়নকক্ষ, যেটি বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ থাকে। হাজারদুয়ারির সম্মুখভাগে অবস্থিত সিংহপুরি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীকবাদ। হাজারদুয়ারির সম্মুখভাগের অপর প্রান্তে আমরা দেখতে পাই নিজামত ইমামবাড়া বা ইমামবাড়া। এটি 1846 খ্রিস্টাব্দে নবাব ফেয়াদুল্লাহর সময় তার পুত্রের তীরখিলায় বা অন্নপ্রাশন অনুষ্ঠানের দিন আতশবাজির আগুনে পড়ে নষ্ট হয়ে যায়। তার পূর্ববর্তী ইমামবাড়াটি নবাব সিরাজদৌল্লাহ কর্তৃক নির্মিত ছিল চন্দন কাঠে। আতশবাজির আগুনে পূর্বতন ইমামবাড়াটি পুড়ে যাওয়ার পরবর্তীতে তিনি তৎকালীন সময় প্রায় 7 লক্ষ টাকা খরচ করে প্রায় 11 মাসের মধ্যে এই ইমামবাড়াটি তৈরি করেন। 680 ফুট লম্বা এবং 300 ফুট চওড়া এই ইমামবাড়াটি ভারতের বৃহত্তম ইমামবাড়া রূপে পরিচিত। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মধ্যবর্তী অঞ্চলে সুবিশাল মাঠ রয়েছে। সেখানে আমরা দেখতে পাই সাধারণ একটি সুদৃশ্য মসজিদ, যেটি মদিনা মসজিদ নামে পরিচিত।
কথিত রয়েছে নবাব সিরাজউদ্দৌলা নিজে ইরাকের কারবালা থেকে সোনার ঝুড়িতে করে মাথায় মাটি বহন পেয়েছিলেন এবং এই মদিনার ভিত্তি নির্মাণ করেছিলেন। কারণ সেই সময় বহু দরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন ছিলেন যাদের পক্ষে ইরান বা ইরাকে হজ করতে যাওয়া সম্ভব ছিল না, তাই তাদের মনের বাসনা পূরণের উদ্দেশ্যে সিরাজউদ্দৌলা তার মাতা আমিনা বেগমের নির্দেশানুসারে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনেই দেখতে পাবো আমরা একটি তোপ, এই তোপকে বাচ্চাদের তোপ নামে পরিচিত। এটি 18 ফিট লম্বা এবং এর ওজন 7,657 কেজি। এটিতে একবার চালাতেই প্রায় 18 কেজি বারুদ ব্যবহার করা হতো। কথিত রয়েছে এটি মুর্শিদাবাদে একবার মাত্র চালানো হয় এবং সেই সময় এই কামানের তীব্র আওয়াজে সংশ্লিষ্ট 4 থেকে 5 মাইল অঞ্চলের বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। সেই জন্যই তোপটি বাচ্চাদের তোপ নামে পরিচিত। আনুমানিক 12 থেকে 14 শতকের মধ্যে এই তোপটি তৈরি করা হয় এবং নবাব ফেরুদ্দিনের আমলে ইচ্ছাগঞ্জের কাছে গঙ্গা নদীর চর থেকে এই তোপটি উদ্ধার করা হয়েছিল। বাচ্চাবাড়ির তোপ এবং মদিনা মসজিদের অপর দিকে রাস্তার অপর প্রান্তে আমরা দেখতে পাই পরিখর বা ক্লক টাওয়ার। এই তৎকালীন সময়ে সূর্যালোর সাথে চলতো এবং সময়দের কাছে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ঘড়িটি খারাপ হয়ে যাওয়া এটি অচল অবস্থায় রয়েছে, শুধুমাত্র দর্শনের স্থান রূপে এটি পরিবর্তিত। অনেকে এটিকে লন্ডনের বিগ বেনের সঙ্গে তুলনা করে মুর্শিদাবাদের বিগ বেন বলে অভিহিত করে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদাগার একটি ঘোড়া, এই ঘোড়াটির নাম হলো দুলদুল। এই ঘোড়াটির ঐতিহাসিক প্রসঙ্গ সম্পর্কে বলা যায় যে হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে ইজিদ সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে মারা যান, তখন এই ঘোড়াটি ছিল তার সঙ্গী। বর্তমানে সাবেকভাবে আসল ঘোড়াটির অস্তিত্ব না থাকলেও এই ঘোড়াটির তারই প্রতিক্রিয়া ইমাম ঘোড়ায় রাখা হয়েছে। আরবি মহরম মাসের প্রথম 10 দিন মুসলিম শিয়া সম্প্রদায়ের মানুষজন যখন মহরম নামক সৌবৎসর পালন করে থাকেন, তখন এই ঘোড়াটি তাদের সঙ্গ দেয়। তাছাড়া ইমাম ঘোড়াটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জনসাধারণের জন্য উন্মুক্ত অবস্থায় থাকে। শুধুমাত্র ইসলাম ধর্মের নন, যে কোনো ধর্মের মানুষ ইমাম ঘোড়ায় প্রবেশ করে উপাসনা করতে পারেন। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে হাজারদুয়ারিটিকে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পরিণত করা হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এমনকি ভারত তথা সমগ্র বিশ্বের পর্যটক হাজারদুয়ারি পরিভ্রমণ করতে আসেন। সেই কারণে হাজারদুয়ারি এটি শুধুমাত্র মুর্শিদাবাদের ঐতিহ্যের বাহক রূপেই নয়, মুর্শিদাবাদের অর্থনীতি এবং পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতেও অনস্বীকার্য ভূমিকা পালন করে চলেছে। তাছাড়া হাজারদুয়ারি সংশ্লিষ্ট অঞ্চলে বিভিন্ন দোকানদার এবং চাঙাওয়ালার অবস্থা আমরা লক্ষ্য করি, যাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে হাজারদুয়ারির ভূমিকা অপরিসীম। তাই পরিশেষে এই কথায় বলা যায় যে ভাগীরথীর পূর্ব তীরে অবস্থিত এই ঐতিহাসিক নিদর্শনটি শুধুমাত্র মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গই নয়, আমাদের সমগ্র ভারত তথা ভারতবর্ষের কাছে এক গর্বের এবং ঐতিহ্যের বিষয়রূপে পরিগণিত। ধন্যবাদ। Mary Immaculate School have made a replica of the Hawa Mahal. Hawa Mahal is a 5-story building in Jaipur, Rajasthan, and it is the tallest building in the world without a foundation. The Hawa Mahal is so called because its architectural feature allowed cool air to come in by the Venturi effect. Here, since we could not show the action of cool air, therefore we have shown the action of light. It was mainly made for the women who were confined to the 4 walls of the building by the parda system. From the windows or the jharokhas, they could see the sights and scenes of the Johari Bazaar without being seen themselves. Here, you can see that as the queen is moving, the lights are on. As the queen is moving, the lights are on. In the actual Hawa Mahal, there are no lights to be glowing. However, this light actually represents the wind which enters through the Venturi effect as soon as the queen comes in front of the window. And an interesting fact about the Hawa Mahal is that it was made completely out of pink and red sandstones. That is why we have used only pink and red colors. আমরা মহাকালী পাঠশালার ছাত্রীবৃন্দ এখানে বানিয়েছি সাজিস্তূপ। এটি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম পরিবেশ দূষণকারী পদার্থ ব্যবহার করা হয়নি। এখানে পরিবেশ বান্ধব সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, যেমন এখানে পুরো রিসাইকেবল খবরের কাগজ, নিউজ পেপার বানানো হয়েছে, নিউজ পেপারের উপর রং করা, আর এটি হলো পুরোপুরি পিচ বোর্ড দিয়ে বানানো। সাজিস্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন ভারতবর্ষের ইতিহাসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি তার জীবনে অসংখ্য যুদ্ধ করেছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের ফলে অনেক মানুষ মারা যায়। বহু রক্ত দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং তিনি শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে অসংখ্য বৌদ্ধস্তূপ নির্মাণ করেন। গোটা ভারতবর্ষ জুড়ে তিনি প্রায় 84,000টি বৌদ্ধস্তূপ নির্মাণ করেন, যার মধ্যে এই সাজিস্তূপটি ছিল সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে বৃহত্তম। এটির ব্যাস ছিল প্রায় 36.5 মিটার এবং উচ্চতা 16.5 মিটার। এটি অবস্থিত বর্তমানে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়, যা ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। এই বৌদ্ধ বিহারটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এই স্থানে কোনো রকম বুদ্ধের মূর্তি ছিল না। অর্থাৎ এখানকার যে তোরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 4টে তোরণ, এখানে যে সকল ভাস্কর্য ছিল তার থেকে জানা যায় যে এটি ছিল একটা বৌদ্ধস্তূপ। এবং পরবর্তীকালে গুপ্ত যুগে এখানে বৌদ্ধ মূর্তি আনা হয় এবং তার পরবর্তীকালে 1200 খ্রিস্টাব্দের পর থেকে এটি প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যায়।
পরবর্তীকালে 1818 খ্রিস্টাব্দে জেনারেল টেলরের উদ্যোগে খোরাপুরি শুরু হয় এই স্থানে এবং এটিকে আবিষ্কার করেন তিনি। এবং 1819 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট রিপোর্ট থেকে আমরা এই সম্পর্কে জানতে পারি। পরবর্তীকালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন মার্শাল এবং বিপিন বিহারী ঘোষাল। জন মার্শাল ছিলেন একজন ব্রিটিশ এবং বিপিন বিহারী ঘোষাল ছিলেন বাঙালি। তার বর্তমান বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এনারা দুজন মিলে এটি ব্যাপক সংস্কার করেন এবং এই সংস্করণের ফলেই বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাতে আমরা পেয়েছি। এবং পরবর্তীকালে ভারত সরকার এই সাঁচি স্তূপের গুরুত্ব সম্পর্কে ভারত তথা গোটা বিশ্ববাসীকে অবগত করার জন্য 200 টাকার নোটের পেছনে এখানে সাঁচি স্তূপের প্রতিকৃতি দিয়েছেন। এবং এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো সাঁচি স্তূপের বিভিন্ন সময়ের ছবি, যেমন এটি ছিল পুরোপুরি ভগ্নপ্রায় অবস্থা। এভাবে সাঁচি স্তূপের গুরুত্ব গোটা ভারতবাসী জানতে পারে। আমরা বেরিমা কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা একটা হাওয়া মহলের মডেল বানিয়েছি। হাওয়া মহল হচ্ছে একটা 5 তলা বিল্ডিং। এটা হচ্ছে গোটা পৃথিবীর টলেস্ট বিল্ডিং উইথাউট আ ফাউন্ডেশন। এটা বানানো হয়েছিল লাল আর গোলাপি স্যান্ডস্টোন দিয়ে। এটা তখনকার রানীদের জন্য বানানো হয়েছিল, কারণ তখন সেই রানীরা ফ্রিডম অফ মুভমেন্ট এনজয় করতো না। তারা এই 4টে দেওয়ালের মধ্যেই ঘোরাফেরা করতো, যাতে তারা বাইরের বাজারটা দেখতে পারে। তার জন্য এই হাওয়া মহলটা বানানো হয়েছিল। এই হাওয়া মহলের জানলার সামনে যখন রানীরা দাঁড়াবে তখন হাওয়া ভিতরে ঢুকবে। এটা বেস্ট হচ্ছে ভেঞ্চারি এফেক্টের উপরে। যখনই উইন্ডোর সামনে রানীগুলো দাঁড়াবে হাওয়া ঢুকবে, কিন্তু আমরা তো হাওয়া এখানে দেখাতে পারবো না, তাই আমরা সাহায্য নিয়েছি লাইটে। যখনই কোনো রানী এই উইন্ডোর সামনে দাঁড়াচ্ছে তখনই আলো চলে যাচ্ছে, দিয়ে এই উইন্ডোতে গেল আবার আলো চললো, এখানে গেল আবার আলো চললো। এটা বানানো হয়েছিল মহারাজ সওয়াই প্রতাপ সিং এর দ্বারা।